আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচারাস বাংলাদেশ প্রেজেন্স সমসাময়িক আলোচ্য বিষয় পাওয়ার বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। আজকের সমসাময়িক আলোচ্য বিষয় হচ্ছে ধর্ষণ। এই ধর্ষণ থেকে আমরা কিভাবে বাঁচবো, এর প্রতিকারের মূল কারণ কি সে বিষয়ে কথা বলবো। সাথে আছি আমি মেহেজাবিন নুসরাত। আমাদের সাথে রয়েছেন ডক্টর আলমাসুর রহমান স্যার। তিনি হচ্ছেন জনপ্রিয় পাবলিক স্পিকার অ্যান্ড কাউন্সিলর অ্যান্ড ফিউচারাস বাংলাদেশের উপদেষ্টা। স্যার, আপনাকে আমাদের এপিটিভিতে স্বাগতম। নুসরাত, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, কারণ আমরা আজকাল পত্রিকায়, টেলিভিশনে, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব বেশি আলোচনা শুনছি, কিন্তু অ্যাকচুয়ালি ঠিকই আছে, আলোচনার বিষয়গুলো তো ঠিকই আছে, এবং মৃত্যুদণ্ড শেষ পর্যন্ত এটা আইন হয়েছে, সর্বোচ্চ রায় এই মৃত্যুদণ্ড যে হতে পারে, তো সব ইটস ওকে। কিন্তু এখন আমরা আজকে এই এর রুট কজগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই বিস্তারিত। সামাজিক কারণ এবং এর জেনেটিক্যাল ফ্যাক্টরস আছে কিনা, এর মধ্যে অন্যান্য কী কী ফ্যাক্টরগুলো জড়িত যে একজন ধর্ষণকারীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তৈরি হচ্ছে কেন, এই বিষয়গুলো একটু আমরা যদি ব্যাখ্যা করতে চাই বা বুঝতে চাই, তাহলে এখান থেকে বেরিয়ে আসাটা অনেকটা সহজ হবে। তবে এটা ব্যাপক আলোচনা, আমি সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ধর্ষণের মূল যে কারণগুলো, অনেকগুলো কারণ এর মধ্যে জড়িত। আমি যদি সংক্ষেপে প্রধান প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করি, তাহলে মূলত আমি 4টা পয়েন্ট নিয়ে কথা বলব। প্রথম পয়েন্ট হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, দ্বিতীয় বিষয়টা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর, তৃতীয় বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আর 4 নম্বর বিষয়টা আমি পরে আলোচনা করব। এই 3টে বিষয় আলোচনা হয়ে গেলে তারপর 4 নম্বর বিষয়টা আলোচনা করব। জেনেটিক্যাল ফ্যাক্টর, একজন ধর্ষণকারী বা ধর্ষণ করতে বা ধর্ষণের প্রতি আগ্রহী হচ্ছে বা ধর্ষণ করছে, তার যে বৈশিষ্ট্যগুলো থাকছে তার মধ্যে আমি অলরেডি 3টা ফ্যাক্টর বলেছি, 4 নম্বর ফ্যাক্টরটা পরে বলব। আমি আবার বলি, একটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর, হরমোনাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো জেনেটিক্যাল ফ্যাক্টর নিয়ে ব্যাপক আলোচনার কোনো দরকার নেই, কারণ এটা আমরা বুঝতেই পারছি। জেনেটিক্যাল মানে বংশগত বা জিনের মাধ্যমে একটা মানুষের মধ্যে যদি তাড়নাটা, ওই আকাঙ্ক্ষাটা, ওই ইচ্ছাটা প্রবল হয়, জেনেটিক্যাল ফ্যাক্টর। সুতরাং এটা নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর। আমাদের যে সেক্স হরমোনগুলো যেটা আছে, টেস্টোস্টেরন সহ আরও যে সেক্স হরমোনগুলো আছে, সেগুলোর যদি ইমব্যালেন্সড হয়, তাহলে এই ইমব্যালেন্সের কারণে কারোর মধ্যে এই তাড়নাটা প্রবল হতে পারে। এটা নিয়েও ব্যাপক আলোচনার প্রয়োজন নেই। আর 3 নম্বর বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিন্তু আসলে একটা ব্যাপক আলোচনা। যেমন একটা শিশু বা একজন মানুষ ছোটবেলা থেকে কী পরিবেশে, কী পরিস্থিতিতে সে বড় হয়ে উঠছে। একজন শিশু যদি নীতি, নৈতিকতা, আদর্শ, সততা, ধর্মীয় মূল্যবোধ, এই পজিটিভ এনভায়রনমেন্টে বড় হয়ে ওঠে, মানে একেবারে জন্ম থেকে একেবারে 12, 13, 14, 15, 16 বছর পর্যন্ত, তাহলে তার মধ্যে যে নৈতিকতা তৈরি হবে, মেয়েদের প্রতি শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট, যে তারা মানুষ, তাদের উপর জোর করা যায় না, তাদেরকে সম্মান করতে হয়, এই বিষয়গুলো যদি ছোটবেলা থেকে তার মধ্যে তৈরি হয়, ছোটবেলা থেকে পজিটিভ এনভায়রনমেন্টে আমাদের বাচ্চাদেরকে নীতি, নৈতিকতা, আদর্শ, সততার মধ্যে বড় করতে পারি, তাহলে তার মধ্যে এই বিষয়টা প্রবল হবে না কখনো। একটা মেয়ের সাথে সে যদি থাকেও সারাদিন, তারপরেও তার মধ্যে ওই ইচ্ছেটা থাকলেও ওই জোর করাটা, ধর্ষণের ভাবনাটা সে কখনোই তার মাথায় আসবে না। তাহলে কার মাথায় আসতে পারে? এনভায়রনমেন্ট, নেগেটিভ এনভায়রনমেন্ট বলতে আমরা কী বুঝবো? নেগেটিভ এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা শিশু যদি বড় হয়ে ওঠার সময়
আর সে ওই এমন পরিবেশে সে বড় উঠলো যেটা সে পারিবারিকভাবে দেখেছে যে এই ঘটনা ঘটে, বা সে যদি শোনে যে এরকম ঘটনা ঘটছে তার পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অথবা প্রতিবেশীদের মধ্যে, এবং সে যখন স্কুলে পড়ছে, স্কুলেও যখন এসব সে শুনছে, জানছে, অথবা তার হাউস টিচার বা স্কুলের টিচার বা বিভিন্ন রকমভাবে তাকে সে হ্যারাস্ট হচ্ছে, বা তার মানে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারটা সে যদি ছোটোবেলা থেকে তার মাথার মধ্যে ঢোকে যে ইট ইজ ওকে, ইটস নর্মাল, মানে এটা শুনে শুনে, এটা দেখে দেখে এগুলোর মধ্যেই সে যদি বড় হয়ে ওঠে, তার মধ্যে তার বিলিফ সিস্টেম হবে যে এটা করা যায়, এটা স্বাভাবিক, এটা পার্ট অফ দ্য লাইফ। এরকম একটা নেগেটিভ ইনফরমেশন যদি তার ব্রেনে সাবকনসিয়াস মাইন্ডে যদি রেকর্ড হয়ে স্টাবলিশ হয়, তাহলে তার বড় হয়ে এরকম তাড়নাটা, ইচ্ছেটা, প্রেশার হবে। এটা তো গেল সে বড় হয়ে ওঠার ব্যাপারটা। কিন্তু যখন সে ম্যাচিউর হচ্ছে, এনভায়রনমেন্টাল বড় ফ্যাক্টর। আর যদি এমন হয় যে বড় হওয়ার পরে, আজকাল আমাদের সময় কী ছিল, আজ থেকে 20, 30, 40 বছর আগে তো ইউটিউব ছিল না, তারপরে অনলাইন ছিল না যে আমরা এসব ছবি দেখতে পারি। তখন তো আমাদের বিভিন্ন রকম বই ছিল, এই ধরনের বই পাওয়া যেত, ছোটি বই পাই জাতীয়। তখন এখন তো মানুষের বইয়ের দরকার নেই, এখন ইন্টারনেট, অনলাইনে মানুষ এই ধরনের ছবি দেখছে, এই ধরনের তারা বাজে ছবি দেখছে। তো বড় হওয়ার পরে, মানে আমি ছোটোবেলা থেকে যখন সে একটা পর্যায়ে বেরোলো, কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে গেছে, তখন যদি সে এগুলোতে অভ্যস্ত হয়, এগুলো দেখতে অভ্যস্ত হয়, তাহলে তার মধ্যে ওই আকাঙ্ক্ষাটা থাকবে। যেমন এটা তো আমরা সবাই জানি যে বর্তমান তরুণ যুবতীদের মধ্যে কিন্তু প্রায় 90%-এর উপরে কিন্তু ছেলেমেয়েরা এসব দেখতে অভ্যস্ত। তার মানে এনভায়রনমেন্টালটা আমাদের তাহলে ওইদিকে যাচ্ছে, যে তারা এগুলো দেখছে। কেউ যদি খুব বেশি রকম দেখে, এটাতে শুধু অ্যাডিকশনের মতন হয়ে যায়, তার মানে সে সুযোগ পেলেই ও তাড়নাটা আসবে। তাহলে ব্যাপারটা তাহলে 3: 1 জেনেটিক্যাল ফ্যাক্টর, 2 হরমোনাল ফ্যাক্টর, 3 এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ছোটোবেলা থেকে যদি সেগুলো দেখে দেখে শুনে শুনে বড় হয়, বা নিজে হ্যারাস্ট হয়, এর দ্বারা যদি সে আক্রান্ত হয়, অথবা পরবর্তীকালে যদি সে এইসব জিনিস সে ইউটিউবে খুব বেশি বেশি দেখে, তাহলে তো তার মেয়েদেরকে কাছে পেলেই বা তার সুযোগ পেলেই সে এই ঘটনা ঘটাতে পারে বা তার মধ্যে তাড়না আসবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে এই 3টে ফ্যাক্টর যদি কারোর মধ্যে থাকে, এক বা একাধিক ফ্যাক্টর যদি কারোর ভেতরে থাকে, তাহলে তাকে কী করতে হবে? সিম্পল, সেটা হচ্ছে তাকে অবশ্যই একজন মনোচিকিৎসকের শরণাপন্ন হতে হবে, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে তাকে যেতে হবে। কারণ ও যে ছোটোবেলা থেকে যদি তার মধ্যে এই বিষয়গুলো দেখে দেখে অভ্যস্ত হয়, এটা যে ঠিক নয়, এটা যে ভুল, এটা যে অসৎ কাজ, এটা যে বর্বরতা, এটা একজন কাউন্সিলর তাকে বোঝাবে যে তুমি যা কিছু দেখেছো, শিখেছো, বুঝেছো, এটা ঠিক নয়। একজন কাউন্সিলর তাকে ওই নেগেটিভিটি থেকে বের করে আনবে। সেটা হরমোনাল ফ্যাক্টরে যদি হয়, তাহলে ওই মনোচিকিৎসক তাকে অ্যান্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবেন বা হরমোন ডাক্তারের কাছে পাঠাবেন, ওই হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপারটা তিনি দেখবেন। আর জেনেটিক্যাল ফ্যাক্টরে যদি হয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যদি হয়, অথবা হরমোনাল ফ্যাক্টর, হোয়াট এভার, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একজন কাউন্সিলর প্রয়োজন, যার মধ্যে এই তাড়নাগুলো প্রবল। তাকে লজ্জা পেলে হবে না, সংকোচ হলে হবে না, তাকে অবশ্যই কাউন্সিলের কাছে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়া দরকার। এখান থেকে তাহলে পরিত্রাণের উপায়, আমি কিন্তু এই আলোচনার মধ্যে পরিত্রাণের প্রসঙ্গ করতে এসছে যে আমাকে এই 3টে ফ্যাক্টর যদি থাকে, তাহলে কিন্তু আমাকে কী করতে হবে? ডাক্তার দেখাতে হবে। কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ডাক্তারের কাজ কী? কাউন্সিলের কাজ কী? একজন সাইকিয়াট্রিস্টের কাজ কী? তাকে কন্ট্রোল করতে শেখানো, তাকে ভুল ভাবনা থেকে, ভুল বিশ্বাস থেকে তাকে সঠিক বিশ্বাসে নিয়ে আসা, এটা আমাদেরকে করতেই হবে। কারণ আমরা মানুষ। যেমন দেখেন কোরআনে আল্লাহ তাআলা কী বলছেন? সূরা নূর
30 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন মুমিনরা যাতে তার দৃষ্টিকে অবনত রাখে মানে নিয়ন্ত্রণে রাখে এবং সে যাতে তার লজ্জাস্থানের হেফাজত করে এবং সেই সাথে আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু সবকিছুই অবগত রয়েছেন এবং তারপরে কিন্তু আল্লাহ তাআলা বলছেন নারীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে তারা যাতে দৃষ্টিকে অবনত রাখে অর্থাৎ নিয়ন্ত্রিত রাখে নিচে রাখে এবং তারা পোশাকের ব্যাপারে নিজেকে ঢেকে রাখে এবং শেষে আল্লাহ তাআলা বলছেন মাথার কাপড়টি ওড়নাটি সে যেন বক্ষদেশে প্রসারিত করে। এই যে পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন পশ্চিমের ক্ষেত্রে ছেলেদের কথা বলছে ছেলেরা যাতে মুমিনরা যাতে পুরুষরা যাতে তাদের চোখে অবনত রাখে। যেমন একটা মেয়ে এমন একটা পোশাক পরেছে উগ্র পোশাক যেমন আমি যখন দেশের বাইরে গেছি ইউরোপে গেছি তো মেয়েরা সি বিচে আমি দেখেছি অনেকখানে দেখেছি তারা তো অনেক কিছু খোলামেলা থাকে একেবারেই খোলামেলা থাকে। এখন তাই বলে কি কেউ তারপর ঝাঁপিয়ে পড়বে? ইচ্ছা হতেই পারে হবে সেটা স্বাভাবিক। আমি আমার ছাত্রদেরকে বলি দেখো বাবা মেয়েদেরকে দেখলে তোমার ইচ্ছা হবে এটা স্বাভাবিক ইচ্ছা না হওয়াটা অস্বাভাবিক। আবার বলছি মেয়েদেরকে অপোজিট সেক্সের প্রতি ইচ্ছা জাগ্রত হবে এটা স্বাভাবিক না জাগ্রত হওয়াটাই অস্বাভাবিক। যদি জাগ্রত না হয় একটা অপোজিট সেক্স একটা মেয়ের সাথে থাকলে বা দেখলে যদি আমার মধ্যে ইচ্ছা জাগ্রত না হয় তাহলে বুঝতে হবে যে এটা অস্বাভাবিক জায়গাটাই স্বাভাবিক না জায়গাটা অস্বাভাবিক তাহলে ডাক্তার দেখাতে হবে আমি তো তার ডাক্তার দেখাতে হবে কারণ আমার ইচ্ছা জাগ্রত হচ্ছে না কেন আমার আগ্রহ হচ্ছে না কেন তার মানে এটা অস্বাভাবিক। কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারাটাও স্বাভাবিক। আমি যদি কন্ট্রোল করতে না পারি সেটা অস্বাভাবিক তখন আমার ডাক্তার দেখাতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন আমি বিদেশে গেলাম বা দেশেও অনেক জায়গায় গেলাম যেখানে মেয়েরা হয়তো পোশাক পরছে কোনো অনুষ্ঠানে কোনো সেমিনারে বা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে কত রকম প্রোগ্রামে মেয়েরা হয়তো একটু খোলামেলা পোশাকই পরেছে কিন্তু পরতেই পারে। কিন্তু আমি পুরুষ হিসেবে আমি কি নিজেকে কন্ট্রোল করবো না? আমার চোখকে অবনত রাখবো না? আমার ডিউটি নাই একটা খোলামেলা পোশাক পরলেই কি আমার তার উপর ঝাঁপিয়ে পড়তে হবে? তার মানে আল্লাহ তাআলা বলছেন পুরুষরা যাতে তার দৃষ্টিকে অবনত রাখে এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা তো মেয়েদেরকে বুঝাতে পারি তাদেরকে আমরা অনেক কিছু বোঝাতে পারি আমরা মুসলিম মেয়েদেরকে সেটা বোঝাতে পারি সেটা তো করবেই কিন্তু আমরা তো সবাইকে বিদেশি যারা অন্য সমাজে তো আপনি বোঝাতে পারবেন না তাহলে আপনাকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ধর্ষণের ক্ষেত্রে শুধু অন্যকে দোষারোপ করলে চলবে না ঠিক ছেলেদের ক্ষেত্রে যা মেয়েদের ক্ষেত্রেও তাই। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু তার বাসায় একজন অন্ধ সাহাবী ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে বলছিলেন যে তোমরা ভিতরে যাও। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বললেন আমি নামটা ভুলে গেছি যে ইয়া রাসূলুল্লাহ ও তো চোখে দেখে না ওই সাহাবী তো চোখে দেখে না অন্ধ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও চোখে দেখে না কিন্তু তুমি তো দেখো চোখে। তার মানে কন্ট্রোলটা কিন্তু উভয় পক্ষ থেকে হতে হবে মেয়েদেরকে কন্ট্রোল করতে হবে ছেলেদের কন্ট্রোল করতে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ছেলেদেরকে আগে কন্ট্রোল করতে বলছে। আমরা খামাখা মেয়েদেরকে দোষ দিচ্ছি যে তারা এরকম করে পোশাক পরবে কেন তারা এভাবে চলবে কেন। হ্যাঁ তারা এরকম করে পোশাক পরবে না চলবে না সে ব্যাপারে তো তাদেরকে আমরা অনুরোধ করবো নিয়ম মানতে বলবো। এখন তারা যদি না করে তাহলে আমাকে তো কন্ট্রোল করতে হবে। তো সুতরাং পরিষ্কার ব্যাপারটা হচ্ছে এই দাঁড়াচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। জেনেটিক্যাল ফ্যাক্টর হরমোনাল ফ্যাক্টর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিন্তু সবচেয়ে বড়। ছোটোবেলা থেকে পজিটিভ পরিবেশে বেড়ে ওঠাটা খুবই দরকার। আমরা বাচ্চাদেরকে যখন ছোটোবেলা থেকে মানুষ করবো তখন তাদেরকে আমরা দেখবো যে আমরা যে পরিবেশে তাদেরকে বড় করছি সেই পরিবেশে এই ধরনের ঘটনাগুলো যদি বেশি ঘটে বা সে নিজে যদি হ্যারাসমেন্ট হয় এবং তারা যদি এগুলোতে দেখে শুনে অভ্যস্ত হয় তাহলে তার মাথার মধ্যে থেকে বিলিভ ভাবতে সিস্টেম হবে। সুতরাং বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে বেড়ে ওঠার ব্যাপারটা খুব সতর্ক হতে হবে খুব পজিটিভ এনভায়রনমেন্টে বড় করতে হবে। তাদেরকে নীতি নৈতিকতা আদর্শ সততা ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে তৈরি করতে হবে। এগুলো হচ্ছে একজন গার্জিয়ানের দায়িত্ব।
যে এটিকেট ফ্যাক্টর তাদের কিছু করার নেই, হরমোনাল ফ্যাক্টর যদি হয় আবার ডাক্তারের সাথে পরামর্শ করবো। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা আমরা গার্জেনরা তাদেরকে একটা শিশুদেরকে ওভাবে সুন্দর করে মানুষ করার চেষ্টা করব। কিন্তু যখন একটা ছেলে বড় হয়ে যায়, তার নিজের কন্ট্রোল চলে আসে, ইউনিভার্সিটিতে পড়ে, তখন যদি সে আজকাল যেহেতু কিছু করার নেই, তারা অনলাইন তারা মোবাইল ফোন ব্যান করছে, তখন তারা যদি যেমন আমার কাছে অনেকে আসে, অনেক ছেলেদের যারা এগুলো নিয়মিত দেখতে অভ্যস্ত, তারা বলে আমরা কন্ট্রোল করতে চাই, তো তখন তাদেরকে কাউন্সেলিং করতে হয়। আর এরকম এই জন্য তাদেরকে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের শরণাপন্ন হতে হবে। আমি তো একটু আগে বলেছি, বর্তমান সমাজে প্রায় 90 ভাগের বেশি ছেলেমেয়েরা তরুণীরা কিন্তু ওইসব ছবি দেখছে। সুতরাং তাদের মধ্যে এই ইচ্ছা জাগ্রত, তাওনা জাগ্রত হতেই পারে। সুতরাং আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এগুলো দেখা বন্ধ করতে হবে। এটা এমন কিছু ব্যাপার না যে দেখতেই হবে, দেখার জিনিসই এরকম। এটা এমন কি জিনিস যে প্রতিদিনই দেখতে হবে। কন্ট্রোল ইয়ারসেলফ, কারণ এগুলো আমাদের ব্রেনে নিউরোজেনেসিস হয়। যখন যারা খারাপ ছবি দেখে তখন তাদের মধ্যে ওই একটা নিউরোজেনেসিস হয়, ডোপামিন তৈরি হয়, আরও খারাপ ওরা দেখতে থাকে, তখন এটা অ্যাডিকশনে তৈরি হয়। সুতরাং তাদেরকে ঘর থেকে আমাদেরকে বেরিয়ে আনতে হবে, কাউন্সেলিং করা খুবই দরকার। তো সুতরাং এগুলো আর যে আমরা যে এখন যে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড, শাস্তি, ইয়েস, যে এখন যে শাস্তি, এটাও কিন্তু আমরা কোন পর্যায়টা, এটাও কিন্তু একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যেই পড়ছে, যে আমরা বেড়ে ওঠার ব্যাপারটা এনভায়রনমেন্টাল আমরা চলবো। এবং শাস্তির ব্যাপারটা কি, যখন একজন ব্যক্তি যার মধ্যে যে নিজেকে কন্ট্রোল করছে না, যে নেগেটিভ সিচুয়েশন বড় হয়ে উঠেছে, আপনি নিজেকে কন্ট্রোল করছেন না, কিন্তু সে যদি জানে যে এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার মানে সে ভয় কন্ট্রোল করবে। সে যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, ভেরি গুড। কিন্তু আমরা মৃত্যুদণ্ডটা হলে কি হবে, সে জানবে যে আমি যদি এই ঘটনা ঘটাই আমি ধরা পড়া, এবং 90% ক্ষেত্রে কিন্তু ধরা পড়া পসিবল, এবং হচ্ছে তাই। হ্যাঁ, কোনো কারণে কেউ যদি লুকিয়ে থাকে বা কেউ না বলে বা সেটা ভিন্ন জিনিস, কিন্তু ধরা পড়া কিন্তু স্বাভাবিক, ধরা পড়তেই হবে। এখন আমরা টেলিভিশন দেখছি যে প্রতিদিন দেখছি ধরা পড়ছে, ধরা পড়বেই। এবং একজন ব্যক্তি যখন জানবে যে এটা যদি জানাজানি হয়, আমি যদি ধরা পড়ি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে, তাহলে সে নিজেকে কন্ট্রোল করবে, খুব স্বাভাবিক। তো সুতরাং এমনকি আমাদের ইসলামে তো এই ধর্ষণের শাস্তি একেবারে মৃত্যুদণ্ড, তাকে পাথরছেদ মৃত্যুদণ্ড। তো সুতরাং এটা যদি কার্যকরী হয়, আমরা যদি যেমন একসময় আমরা দেখেছি যে আজ থেকে 30-40-50 বছর আগে অ্যাসিড, যাকে ভালোবাসতো তাকে না পেলে অ্যাসিড ছুঁড়ে মারতো, মেয়েদের ঝলসে যেত। কিন্তু যখন শাস্তি হওয়া শুরু হলো, ক্রমান্বয়ে কড়া শাস্তি হওয়া শুরু করলো, এটা কমে গেছে, এটা প্রায় এখন নাই বললেই চলে। ঠিক তেমনি যখন এরকম ধর্ষণের মৃত্যুদণ্ড হতে থাকবে তখন, এবং এটার যখন প্রচার হবে, তখন নিশ্চয়ই মানুষ নিজেকে কন্ট্রোল করবে। তো সুতরাং এটাও কিন্তু ওই কন্ট্রোলের পার্ট, যে শাস্তি নিশ্চিত হওয়া। আমি যেহেতু নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সুতরাং আমি এটা যদি আমি করি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। তো সুতরাং এই শাস্তির ব্যাপারটাকে খুব কড়াকড়িভাবে মানতে হবে। কিন্তু ওই মৃত্যুদণ্ড বা শাস্তি আমার হচ্ছে, যিনি এটা করবেন তার হচ্ছে, এটা তো লাস্ট ফ্যাক্টর, একটা শেষ পর্যায়ের ফ্যাক্টর। তার আগে তিনি ডাক্তারিতে যাচ্ছেন না কেন, নিজে কন্ট্রোল করবেন না কেন, তো সে 4টা ফ্যাক্টর, তো এটা পসিবল, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, এটা কখনোই মাথায় আসে না। তো ফলে এটা এনভায়রনমেন্টের সিচুয়েশন হতে পারে, কারণ আমার পরিবার থেকে হয়তো আমি ওরকম খারাপ শিক্ষা পাইনি, এটা হতে পারে। তো এটা একটা ফ্যাক্টর। তো সুতরাং সোজা কথা যে আমাদেরকে এটা কমাতেই হবে। 4টা ফ্যাক্টর আমি বলেছি, এই 4টা ফ্যাক্টর আমাদেরকে মনে রাখতে হবে: জেনেটিক্যাল, হরমোনাল, এনভায়রনমেন্টাল এবং কন্ট্রোল। এই 4টা ফ্যাক্টর। আর এর বাইরেও আছে, যে বললাম যে 4টা কন্ট্রোলের মধ্যেই পড়বে, যে তার প্রভাব, প্রতিপত্তি, শক্তি, সামাজিক শক্তি, প্রভাব, রাগ, প্রতিহিংসা, এইসব নেগেটিভিটি যদি কারোর মধ্যে থাকে, সেও এই ঘটনা ঘটাতে পারে। তো এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই শাস্তির নিশ্চয়তা করবে। তো এই হলো মোটামুটি ফ্যাক্টরস, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা এগুলো কমাতে পারবো। ধন্যবাদ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমরা একটা সুন্দর সমাজ, শান্তির সমাজ, সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়তে চাই।